ছাত্রছাত্রীরা আজকে আরো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা হবে হিট অফ এ রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়া তাপ। আমরা যে আলোচনাটা আজকে করব সেই আলোচনাটা হচ্ছে বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ, বিক্রিয়া তাপ, বা এটাকে যদি তুমি ইংরেজিতে বলো তাহলে হিট অফ এ রিঅ্যাকশন। দেখো, এই হিট অফ এ রিঅ্যাকশন বা বিক্রিয়া তাপ এটা কাকে বলে এটা তোমাকে জানতে হবে। এটার মধ্যেই একটা কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে বিক্রিয়া তাপ কাকে বলে। তো কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং সেই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে তুমি খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছো, যথাযথভাবে ব্যালেন্স করেছো, এবং ব্যালেন্স করে দেওয়ার পরে সেই বিক্রিয়াটাতে যে পরিমাণ তাপ উদ্ভব বা যে পরিমাণ তাপ শোষণ হবে তাকেই আমরা বলবো সেই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। যেমন ধরো এক্ষেত্রে আমরা এখানে একটা বিক্রিয়া করতে পারি, যেমন ধরো মিথেন। এই মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড এবং H2O, জল তৈরি হবে। এবং এক্ষেত্রে দেখো, মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। এটাকে তুমি যথাযথভাবে ব্যালেন্স করো। প্রথম কাজটা ব্যালেন্স করা। ব্যালেন্স করা মানে কি, CH4 এখানে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 2O2 আর এখানে আমরা করবো 2H2O, তাহলেই ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্স হয়ে গেছে। এবং দেখো, এই যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হলো, এটাতে তুমি তো নির্দিষ্ট মোলটাও পেয়ে গেলে। এখানে আমি আগের এপিসোডেই বলেছি যেখানে 1 মোল মিথেনের সঙ্গে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল জল উৎপন্ন করছে। এবং এক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটাকে, বা তাপ উৎপন্ন হবে বা কোনো কোনো বিক্রিয়া তাপ শোষিত হবে, এক্ষেত্রে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটাকে আমরা বলবো বিক্রিয়া তাপ। অর্থাৎ এক্ষেত্রে তাপ উৎপন্ন যেটা হচ্ছে, এই যে তাপটা যেটা আমরা উৎপন্ন হচ্ছে, এটা তো তাপমুচি বিক্রিয়া, এবং এটাকেই আমি বলবো হিট অফ এ রিঅ্যাকশন। হিট অফ এ রিঅ্যাকশন অর্থাৎ তাপমুচি বিক্রিয়া তাপ উৎপন্ন হচ্ছে এবং বা তাপগ্রাহী বিক্রিয়া তাপ শোষিত হবে, এবং যে তাপ উৎপন্ন হবে বা যে তাপ শোষিত হবে তাকেই আমরা বলবো হিট অফ এ রিঅ্যাকশন বা বিক্রিয়া তাপ। এবার দেখো, এই হিট অফ এ রিঅ্যাকশন, এই হিট অফ এ রিঅ্যাকশন বিক্রিয়া তাপটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। স্থির আয়তনে বিক্রিয়া তাপ আমরা এরম ভাবে ভাগ করতে পারি, এটা তো আমরা আগেও করেছি যে বিক্রিয়া তাপটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ। স্থির আয়তনে বিক্রিয়া তাপ এটা আমরা বারবার ধরেই পড়ছি, যেটাকে আমরা প্রকাশ করব হিট, সাবস্ক্রিপ্টে আমি লিখব স্থির আয়তনে ভি, QV। এবং দ্বিতীয় আরেকটা ভাগে ভাগ করতে পারি যে স্থির চাপে বিক্রিয়া তাপ। দ্বিতীয় একটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ, স্থির চাপে বিক্রিয়া তাপ, যেটাকে আমি বলতে পারি কিউ এবং পি, QP। অর্থাৎ এখানে এটাকে বলে সাবস্ক্রিপ্টে আমি ভি লিখছি। যদি ভি থাকে তাহলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এবং যদি কিউ লিখি তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপ। এবং এটা তো তোমরা জানো। এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এই যে QV, এই QV এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান। এটা বারবার ধরেই বলছি আমি। তো ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান। এবার ধরো একটা বিক্রিয়া তোমাকে দেয়া আছে, ধরো একটা বিক্রিয়া BB, এখান থেকে আমরা বিক্রিয়াতে করছি CC এবং DD। এটা ব্যালেন্স করে একটা স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এই ছোট হাতের গুলো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট। এখানে ABCD যেটা ছোট হাতের গুলো স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমরা বলবো, এবং এখানে A আর B বিক্রিয়া করে C আর D উৎপন্ন করছে। তুমি যদি আরো পরিষ্কার করে বলতে চাও যে A মোল, ছোট হাতের A মোল A এবং B মোল B এর সঙ্গে বিক্রিয়ায় C মোল C এবং D মোল D উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়ায় যে স্থির আয়তনে যদি আমি বিক্রিয়া তাপ খুঁজতে চাই, স্থির আয়তনে এই কিউভির মানটা কি হবে? কিউভির মানটা হচ্ছে সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ। আর কোন একটা বিক্রিয়ার ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলতে আমরা কি বুঝবো? কোন একটা বিক্রিয়ার ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলতে আমরা বুঝবো যে সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট P মাইনাস সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট অর্থাৎ বিক্রিয়ক, এটা বুঝবো। এবং এক্ষেত্রে যদি আমরা এই ইউপিটাকে আমরা এরম ভাবে প্রকাশ করতে পারি প্রোডাক্টের এই বিক্রিয়াটার রেসপেক্টে, যে এই যে ইউসি, এই ইউপি টোটালটাকে ইউসি, এটা হচ্ছে 1 মোল প্রকাশ করতে পারি। যদি 1 মোল, যদি আমি এই সি এর ইন্টারনাল এনার্জি যদি সিটাকে পরিমাণটাকে যদি 1 মোল ধরি, তাহলে সেটাকে আমি ইউসি মানে ইউ বার সি এটাকে বলতে পারি 1 মোলের জন্য।
এবং এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে যদি এর পাশে রেখে দিই তাহলে টোটাল ইন্টারনাল এনার্জিটা বেরিয়ে যাবে। 1 মোল হচ্ছে, তারপর এখানে যদি সি মোল হয় তাহলে সি মোল ইন্টারনাল এনার্জি বেরিয়ে যাবে। এবং এখানে ইউপি তে প্রোডাক্টটা আর কি আছে, ডি আছে, সেই ডি এর ক্ষেত্রে আমি কি করব, 1 মোলের জন্য আমি লিখছি ইউডি বার, এবং এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট কে, স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা গুণ করে দিলে তাহলে এইটা হচ্ছে সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট, সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্ট এটা করছি, মাইনাস সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্টের মধ্যে কি আছে দেখো, ইন্টারনাল 1 মোল এর ইন্টারনাল এনার্জিটা আমি ইউ এ বার দিচ্ছি এবং সেটার সঙ্গে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে গুণ করে দিচ্ছি। তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে আছে মানে বি রিঅ্যাক্ট্যান্ট আছে, তাহলে আমি সেটাকে বলছি ইউবি ইন্টারনাল এনার্জি অফ বি বার 1 মোল পদার্থের ক্ষেত্রে, এবং সেটাকে আমি যদি স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টে গুণ করি তাহলে সেটা সেই বি মোল পদার্থের ক্ষেত্রে হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমরা এটাকে প্রকাশ করে দিতে পারি। এবং দেখো এই ক্ষেত্রে স্থির আয়তনে বিক্রিয়াটাকে আমরা এরকম বলতে পারি কিউভি is equal to summation of internal energy of product minus summation of internal energy of reactant, এবং এটাকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি। এবং এটাকে আমরা লাস্ট আলটিমেট এই কনক্লুশনটা টানতে পারি যে স্থির উষ্ণতা ও আয়তনে সংঘটিত কোনো বিক্রিয়ার বিক্রিয়াতাপ কিউভি বিক্রিয়াত পদার্থগুলির মোট আন্তঃশক্তি, বিক্রিয়াত পদার্থগুলির মোট ইন্টারনাল এনার্জি আর বিক্রিয়ক পদার্থের মোট ইন্টারনাল এনার্জির অন্তর্ফল অর্থাৎ বিয়োগফলের সমান। এটা আমরা আগেও করেছি। আচ্ছা, এটা আমরা আগেও করেছি যে ইন্টারনাল এনার্জির চেঞ্জটা স্থির আয়তনে বিক্রিয়াতাপের সঙ্গে সমান হবে। এবার আমরা স্থির চাপে বিক্রিয়াতাপটা এটাও আমরা আগে করেছি। দেখো স্থির চাপে বিক্রিয়াতাপ আমরা কি জেনেছি, স্থির চাপে বিক্রিয়াতাপ আমি এটাকে মুছে দিচ্ছি, তো এটাকে টোটালটাই মুছে দিচ্ছি তাহলে সুবিধা হবে, যে এটাকে স্থির চাপে বিক্রিয়াতাপ আমরা এটা নিয়ে আলোচনা করব। তো স্থির চাপে বিক্রিয়াতাপ আমরা কি বললাম, কিউপি, এটা কার সঙ্গে সমান, এটা সিস্টেমের এনথালপি চেঞ্জের সঙ্গে সমান, এটা আমরা বলেছি, আগেও আলোচনা করেছি। এবং এক্ষেত্রে এই যে কিউপি ইন্টারনাল, এখানে যে এনথালপি যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা একটা বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, বিক্রিয়ার ক্ষেত্রে সামেশন অফ এনথালপি অফ প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এনথালপি অফ রিঅ্যাক্ট্যান্ট, এটাই হচ্ছে। এবার তুমি যদি এইটার ক্ষেত্রে প্রকাশ করতে চাও সে আগের মতো করে করো, 1 মোলের ক্ষেত্রে প্রকাশ করো, 1 মোল এইচ সি, এই সামেশন অফ ইন্টারনাল এনার্জি অফ প্রোডাক্টকে আমি এই দুটো যে প্রোডাক্টে যে দুটো পদার্থ আছে তার সামেশন করছি, যোগ করছি। তাহলে এখানে কি করব, এইচ সি বার, এটা 1 মোলের ক্ষেত্রে, আর যদি এখানে সি মোল উৎপন্ন হচ্ছে বলে আমি সিটা গুণ করে দিচ্ছি। তারপরে কি হচ্ছে দেখো, এইচ বার ডি, এটা ডি এর ক্ষেত্রে, এবং এক্ষেত্রে ডি মোল উৎপন্ন হচ্ছে বলে আমি ছোট হাতের ডিটা গুণ করে দিচ্ছি। এবং এক্ষেত্রে কি হচ্ছে তারপর মাইনাস, এখানে আমরা কি পাবো, মাইনাস এইচ বার এ ইন্টু এ প্লাস আগের বারের মতো এইচ বার বি ইন্টু বি, ছোট হাতের বি। এখানে যে বারটা লাগাচ্ছে এই বারটার কথার অর্থ হচ্ছে, এই বার যে লাগাচ্ছে এই বার কথার হচ্ছে 1 মোলের ক্ষেত্রে প্রকাশ করছে। এবং এটা দ্বারা একদম পরিষ্কার যে এক্ষেত্রে যদি স্থির উষ্ণতা ও চাপে কোনো সংঘটিত কোনো বিক্রিয়াত পদার্থের এনথালপি, বিক্রিয়াত পদার্থের মোট এনথালপি সামেশন করা আছে, মোট এনথালপি, আর বিক্রিয়ক পদার্থের মোট এনথালপির যে অন্তর্ফল সেই অন্তর্ফলের সঙ্গে সমান হবে যদি স্থির চাপে যদি কোনো একটা বিক্রিয়া সংঘটিত হয়। তাহলে সেইভাবেই হচ্ছে যে স্থির উষ্ণতা ও চাপে সংঘটিত কোনো বিক্রিয়াত পদার্থগুলির মোট এনথালপি ও বিক্রিয়ক পদার্থগুলির মোট এনথালপির অন্তর্ফলের সঙ্গে সমান। তো এটাই হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন অফ কিউপি অর্থাৎ স্থির চাপে বিক্রিয়াতাপ। তাহলে দেখো আমরা যদি বিক্রিয়াতাপটাকে দুভাগে ভাগ করতে পারছি, স্থির আয়তনে বিক্রিয়াতাপ এবং স্থির চাপে বিক্রিয়াতাপ, নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে যে স্থির আয়তনে বিক্রিয়াতাপ এবং স্থির চাপে বিক্রিয়াতাপটা কিরকম হলো। এরপর চলে যাই রিলেশন বিটুইন কিউভি অ্যান্ড কিউপি। খুব ইন্টারেস্টিং কিন্তু আমাদের আলোচনা হবে যে রিলেশন, যে দেখো আমরা যেটা করতে চাইছি যে রিলেশন বিটুইন কিউপি অ্যান্ড কিউভি, রিলেশন বিটুইন মানে কিউপি এবং কিউভির মধ্যে রিলেশন খুঁজবো, রিলেশন বিটুইন কিউপি অ্যান্ড কিউভি, অর্থাৎ স্থির চাপে বিক্রিয়াতাপ এবং স্থির আয়তনে বিক্রিয়াতাপের মধ্যে সম্পর্ক আমরা খুঁজে বার করব।
এবং দেখো এক্ষেত্রে সম্পর্ক খুঁজে বার করব, এবং সম্পর্কের মধ্যে আমরা এই জিনিসটা তো জানি, যে জিনিসটা জানি সেটা লিখে রাখি, যে কিউপি সমান ইন্টারনাল এনার্জি সমান এনথালপির চেঞ্জ, এবং কিউভি সমান ইন্টারনাল এনার্জির চেঞ্জ, এটা আমরা জানি। এবার দেখো, এবার আমরা করছি কি, এবার আমরা করতে পারি এখানে, যে আমরা এখানে করতে পারি যে আমরা তো জানি এনথালপি মানে কি এইচ ইজ ইকুয়াল টু, খুব ভালো করে এই প্রমাণটা করবে, এই প্রমাণটা কিন্তু পরে দেখো খুব ভালো করে আমরা জানি যে প্রথমে এইটাকে লিখে দিই কিউ পি সমান ইন্টারনাল এনথালপি চেঞ্জ আর কিউ ভি সমান ইন্টারনাল এনার্জি চেঞ্জ, এটা তুমি লিখে নিলে। এবার আমরা তুমি কি জানো এনথালপি সমান এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা তুমি জানো। তাহলে এখানে যদি কনস্ট্যান্ট প্রেসারে যদি আমি করি, কনস্ট্যান্ট প্রেসারে এখানে যদি কনস্ট্যান্ট প্রেসারে করি, যে এখানে যদি কিউপি যদি আমি মানটা করি কিউপি, তাহলে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ কিউপি মানে ডেল্টা এইচ। তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে সেটা কনস্ট্যান্ট প্রেসারে হবে, এবং এখানে পিটা যদি থাকে পিটা থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি এখানে যে চেঞ্জটা হবে তাহলে ইউপি আমি লিখছি এখানে ইউপি প্লাস, এখানে প্রেসারটা তো কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে ভলিউমটা চেঞ্জ হবে, সেই ভলিউমটাকে কি লিখবো পি ডেল্টা ভি, ভলিউমটা চেঞ্জ হচ্ছে। দেখো একদম কিছু অসুবিধা নেই, আমি লিখেছি কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ। এবার ডেল্টা এইচ মানে কি, ডেল্টা এইচ মানে আচ্ছা ডেল্টা এইচ মানে তুমি একবারে এখানে এইটা করতে পারো যে এইচ মানে ইউ প্লাস পিভি, এটা তুমি জানবে। এবার তারপরে ডেল্টা এইচটা প্রয়োগ করছো, তারপরে ইউ প্লাস পিভি হচ্ছে তো এইচ এর মান, তারপরে তুমি ডেল্টা এইচ করছো। ডেল্টা এইচ করলে কি হবে, ডেল্টা এইচ করলে তোমার এই জিনিসটাও চেঞ্জ হচ্ছে, যে এখানে ডেল্টা পি হচ্ছে, কারণ এখানে ইন্টারনাল এনার্জিরও চেঞ্জ হচ্ছে, ডেল্টা ইউপি মানে স্থির চাপে ইন্টারনাল এনার্জির চেঞ্জ। আমি যদি প্রেসারটাকে আমি সাবস্ক্রিপ্টে লিখেছি মানে এখানে স্থির চাপে বোঝানো হয়েছে। এবার এখানে দেখো পি, আচ্ছা তুমি এই স্টেপটা একদম মুছে দাও, তাহলে এই স্টেপটা বাড়িয়ে লাভ নেই। এখানে দেখো এখানে পি তো কনস্ট্যান্ট, যখন ডেল্টা এইচ যখন করছি তখন ইউটাকেও সেরকম ভাবে বাড়াবো ডেল্টা ইউ, কিন্তু পিটা তো কনস্ট্যান্ট, কিন্তু ভলিউমটা তো চেঞ্জ হবে, তাহলে সেটা কি লিখবো ডেল্টা ভি, এরকম লিখলাম। তাহলে কিউপি সমান আমি পেলাম ডেল্টা ইউপি মানে স্থির চাপে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আর এটা কি করছে, এটা পি ডেল্টা ভি, এটা পেলাম। এবার দেখো, এবার আমরা চলে আসি, এটা তো এই পর্যন্ত পেলাম, এই পর্যন্ত করে দিলে। এবার কিউভি সমান কি, কিউভি সমান ডেল্টা ইউ, এবার তুমি দেখো, এবার এইটা ধরো 1 নম্বর সমীকরণ আর এইটা ধরো 2 নম্বর সমীকরণ। তাহলে তুমি 1 নম্বর 1 মাইনাস 1 মাইনাস 2 করো, তাহলে কি হচ্ছে দেখো কিউপি মাইনাস কিউভি মাইনাস কিউভি পাচ্ছ, কিউপি মাইনাস কিউভি, এবং এই দিকটা কি হবে, এই দিকটা যেটা ছিল সেটা বসাও, ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি মাইনাস ডেল্টা ইউ। খুব ভালো করে দেখো, এটা মানে কোনো চেঞ্জ নেই। এই যে ডেল্টা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা এটা স্থির আয়তনে, আর এই যে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা সেটা হচ্ছে কোথা থেকে, সেই ডেল্টা এইচ এর মান থেকে, সেটা তখন স্থির চাপে, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এবং পরীক্ষার সময় দেখা গেছে যে তুমি স্থির চাপে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ খোঁজো আর স্থির আয়তনে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ খোঁজো সেটা প্রায় সমান। তাহলে স্থির চাপে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ এবং স্থির আয়তনে যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, তাহলে এখানে ডেল্টা ইউপি অলমোস্ট ইকুয়াল টু ডেল্টা ইউ, এটা একদম পরীক্ষালব্ধভাবে প্রমাণিত হয়েছে। তাহলে এখানে প্লাস ডেল্টা ইউপি আছে, এখানে মাইনাস ডেল্টা ইউ আছে, এটা যদি অলমোস্ট সেম হয় তাহলে আমি ডেল্টা ইউপি আর ডেল্টা মাইনাস ডেল্টাকে কেটে দিতে পারি, এবং এখানে কি দাঁড়াচ্ছে, অনলি পড়ে থাকছে পি ডেল্টা ভি। তাহলে আমরা এখানে বলতে পারি যে কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি, এটা বলতে পারি, এটাই রিলেশন, কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি, এটাই তো রিলেশন। দেখো, আর যদি তুমি কিউপির জায়গায় তুমি ডেল্টা এইচ লেখো, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা, এখানে কিউভি মানে কি ডেল্টা ইউ প্লাস
পি ডেল্টা ভি, এটাই হচ্ছে রিলেশন। ডেল্টা এইচ বা ডেল্টা ইউর মধ্যে এটা রিলেশন, আর রিলেশন বিটুইন কিউপি অ্যান্ড কিউভির মধ্যে এটা রিলেশন। খুব ইন্টারেস্টিং ভাবে কিন্তু এটা করতে হবে, খুব ভালোভাবে এটা করতে হবে। আমি আরেকবার বলছি, দেখো কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ, কিউভি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, এটা আমরা জানি। এবার এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, এটা তো আমরা জানি। এবার এইচটাকে যদি স্থির চাপে যদি এইচ এর পরিবর্তন করা হয়, তাহলে এখানে আমি কিউপি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে এটা ডেল্টা এইচ এর পরিবর্তন করছি, তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাও স্থির চাপে হবে। এবং এখানে পিটা যেহেতু স্থির চাপে, পি এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভি এর পরিবর্তন হবে, সেটা হচ্ছে ডেল্টা ভি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ আমি লিখেছি কিউভি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, এটা তো আমি লিখেছি যে কিউভি ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। এবার তুমি 1 থেকে 2 বাদ দাও, তাহলে মানে কিউপি মাইনাস কিউভি হচ্ছে এদিকটায়, কিউপি মাইনাস কিউ, আর এদিকটা কি হচ্ছে ডেল্টা ইউপি প্লাস পি ডেল্টা ভি মাইনাস ডেল্টা ইউ। এবার দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝো, যে ডেল্টা ইউপি এটা কি স্থির চাপে ইন্টারনাল এনার্জির চেঞ্জ, আর ডেল্টা ইউ মানে কি স্থির আয়তনে ইন্টারনাল এনার্জির চেঞ্জ। এবং পরীক্ষামূলকভাবে দেখা গেছে স্থির চাপে যদি ইন্টারনাল এনার্জির চেঞ্জ যা হয়, স্থির আয়তনে ইন্টারনাল এনার্জির চেঞ্জ একই হয়। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে ডেল্টা ইউপি ইজ অলমোস্ট ইকুয়াল টু ডেল্টা ইউ। তাহলে এক্ষেত্রে এইটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, সুতরাং এটা কেটে যাচ্ছে, তাহলে পি ডেল্টা ভি পড়ে থাকছে। তাহলে আমরা লিখতে পারি যে কিউপি, এই কিউভিটাকে এদিকে নিয়ে গিয়ে কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি, বা আমরা লিখতে পারি কিউপির জায়গায় ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি। এর মধ্যে কোনো গন্ডগোল কিন্তু কিছু নেই, খুব ভালো করে করবে এই জায়গাটা, খুব ভালো করে করবে। তাহলে দেখো এই যে তার এখানে কয়েকটা কথা মনে রাখতে হবে, যে এখানে আমি এই বিক্রিয়াটাকে আমি আরেকবার এই সূত্রটাকে আমি আরেকবার উপরে লিখছি, কারণ এখান থেকে অঙ্কও করতে হবে, এখান থেকে অঙ্কও হবে, যেখান থেকে সূত্রটাকে আমি লিখছি যে এখানে কিউপি আমি ও নিচটা মুছে দেবো, যে কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি, এটা পেয়েছি, এটা 1 নম্বর সূত্র। বা তুমি এটাকেও এরকম ভাবে প্রকাশ করতে পারো, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এটাও বলতে পারো, দুটো আমরা প্রকাশ করতে পারো। এবার দেখো এইখান থেকে কয়েকটা কথা আমি নিচের গুলো মুছে দিচ্ছি, যেখান থেকে কয়েকটা কথা তোমাদের এখানে জানতে হবে, জেনে রাখতে হবে। যে এখানে যদি একটা বিক্রিয়া, এটা তো বিক্রিয়ার ক্ষেত্রে করছি, যে এটা ধরো এটা স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ। এবং দেখো যদি কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থগুলি, যদি কোনো বিক্রিয়ক বা বিক্রিয়ত পদার্থগুলি যদি রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক, রিয়াক্ট্যান্ট মানে বিক্রিয়ক মানে যারা বিক্রিয়া করে, আর প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যদি সলিড বা লিকুইড হয়, সলিড বা লিকুইড যদি হয়, সলিড বা লিকুইড যদি হয়, তাহলে সিস্টেমের ক্ষেত্রে আয়তনের যে পরিবর্তনটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়ত পদার্থে, তাদের কিন্তু সেটাকে সলিড বা তরলের জনিত যে আয়তনের পরিবর্তন, সেটাকে কিন্তু আমরা নগণ্য ধরবো, সেটাকে কিন্তু আমরা ধরবো না। আয়তনের পরিবর্তন নগণ্য হয়, এই ডেল্টা ভির পরিমাণটা কিন্তু তখন নগণ্য। মানে সলিড রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট যদি সলিড বা লিকুইড হয়, তখন যে আয়তন যে চেঞ্জটা হচ্ছে ডেল্টা ভি, এটা কিন্তু একদম নগণ্য। এটা ডেল্টা ভি, এই আয়তনের পরিবর্তন নগণ্য হয়, কারণ একটা সলিড আর কি তার আয়তনের পরিবর্তনটা করবে, বা লিকুইড তার কি বা আয়তনের পরিবর্তন করবে। সুতরাং এক্ষেত্রে যদি নগণ্য হয়, তাহলে ফলে এই ধরনের বিক্রিয়ায় এই ডেল্টা ভির মানটা যদি নগণ্য হয়, ডেল্টা ভির মানটা নগণ্য মানে কি ডেল্টা ভি অলমোস্ট ইকুয়াল টু জিরো। অলমোস্ট ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তুমি এখানে এটা তুমি বলতে পারো, তাহলে তখন হবে ডেল্টা এইচ, তখন কিন্তু ডেল্টা ইউর সঙ্গে সমান হবে, কারণ এই দিকের টার্মটা তখন জিরো হয়ে গেছে। কারণ পি ডেল্টা ভি যখন জিরো হয়ে গেছে, তখন এদিকের টার্মটা টোটালটাই জিরো। তাহলে এক্ষেত্রে আমরা করবো ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। তখন ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, এটাও করতে পারি, বা আমরা এখানে এটাও করতে পারি কিউপি ইজ ইকুয়াল টু কিউভি, এটাও করতে পারি, যখন রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট যদি সলিড বা লিকুইড হয়। যদি সবগুলি সলিড এবং সবগুলি যদি লিকুইড হয়, তাহলে সেক্ষেত্রে স্থির চাপে গৃহীত তাপ এবং স্থির আয়তনে গৃহীত তাপটা কিন্তু একই। এবং স্থির চাপে গৃহীত তাপ এবং স্থির আয়তনে গৃহীত তাপ মানেই যে এনথালপির পরিবর্তন সিস্টেমের এবং ইন্টারনাল এনার্জির পরিবর্তন উভয় ক্ষেত্রেই কিন্তু একই হবে, যেহেতু এক্ষেত্রে সলিড লিকুইডের কোনো তোমার আয়তনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি এটা গ্যাসীয় পদার্থ হয়, যদি গ্যাসীয় পদার্থ হয়, গ্যাসিয়াস যদি গ্যাসীয় পদার্থ, যদি রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের মধ্যে যদি গ্যাসীয় পদার্থ থাকে, আমি এগুলো সবই উদাহরণ দিয়ে দেখাবো, চিন্তা নেই, আরো তখন পরিষ্কার হয়ে যাবে। যদি গ্যাসীয় পদার্থ থাকে, তাহলে কিভাবে চেঞ্জ হবে?
ধরো যে রিঅ্যাক্ট্যান্ট আছে, রিঅ্যাক্ট্যান্ট মানে বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে সেই রিঅ্যাক্ট্যান্টের ধরো n1 মোল প্রেজেন্ট আছে, এবং রিঅ্যাক্ট্যান্টের যদি এখানে কিন্তু গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, এবং রিঅ্যাক্ট্যান্টের n1 এটা হচ্ছে মোল প্রেজেন্ট আছে রিঅ্যাক্ট্যান্টের, এবং যদি রিঅ্যাক্ট্যান্টের ভলিউম মানে ধরো যদি রিঅ্যাক্ট্যান্টে যদি কোনো গ্যাসীয় পদার্থ থাকে, সেই গ্যাসীয় পদার্থের ভলিউম, যদি দুটো গ্যাসীয় পদার্থ থাকে দুটো গ্যাসীয় পদার্থের ভলিউম, সেই ভলিউমটাকে আমি ধরে নিচ্ছি V1, এটা হচ্ছে ভলিউম, এটা V1, এটা হচ্ছে ভলিউম ধরে নিচ্ছি। এবার যদি কোনো এটা রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে, এবার যদি প্রোডাক্ট হয়, এবার যদি এখানে রিঅ্যাক্ট্যান্ট থেকে যদি প্রোডাক্ট উৎপন্ন করে, সেই প্রোডাক্টের আমি ধরে নিচ্ছি প্রোডাক্টের মোল হচ্ছে N2, এটা প্রোডাক্টের মোল সংখ্যা হচ্ছে N2, এবং প্রোডাক্টের যেটা উৎপন্ন সেখানেও গ্যাসীয় পদার্থ আছে বলি আমি ধরে নিচ্ছি, এবং সেক্ষেত্রে সেই ভলিউমটা আমি ধরে নিচ্ছি V2, এটা হচ্ছে ভলিউমটা আমি ধরে নিচ্ছি V2, এটা প্রোডাক্টের ভলিউম। এবার ধরো এখানে যদি গ্যাসটা আছে এবং গ্যাসটা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করছে ধরে নাও, আইডিয়াল গ্যাসের মতো আচরণ করলে কি হবে, আইডিয়াল গ্যাসের সমীকরণটা কি PV = nRT, এটা আইডিয়াল গ্যাসের সমীকরণ, এবং আইডিয়াল গ্যাসের সমীকরণে এখানে PV = nRT, তার মানে এখানে এনার্জি স্থির চাপে যদি বিক্রিয়াটা হয়, স্থির চাপে এবং স্থির উষ্ণতায় যদি বিক্রিয়াটা যদি স্থির চাপে ও স্থির উষ্ণতায় হয়, স্থির চাপে ও স্থির উষ্ণতায় যদি বিক্রিয়াটা সংঘটিত হয়, তাহলে কি হবে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে? দেখো P এর কোনো চেঞ্জ হচ্ছে না, P এখানে আমরা বলতে পারি যে Pটার কোনো চেঞ্জ হচ্ছে না, PV1। যদি রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে আমি ধরছি, রিঅ্যাক্ট্যান্টের যখন হচ্ছে তখন যদি রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে যদি আদর্শ গ্যাসের সমীকরণটা যদি মানা হয় রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে, তাহলে কি হচ্ছে দেখো এখানে প্রেসারটা হচ্ছে P, আমি ধরছি সেই রিঅ্যাক্ট্যান্টের যে গ্যাসীয় পদার্থগুলো আছে তার প্রেসার হচ্ছে P, আর ভলিউম কি PV1, এবং এক্ষেত্রে মোল সংখ্যা কত, মোল সংখ্যা হচ্ছে N1, R এবং T। আর এরও কোনো পরিবর্তন হবে না, T এরও কোনো পরিবর্তন, কারণ Rটা তো সর্বজনীন গ্যাস ধ্রুবক আর Tটা হচ্ছে স্থির উষ্ণতায় ঘটনা হচ্ছে। তাহলে PV1 = N1 RT। আর প্রোডাক্টের ক্ষেত্রে যদি আদর্শ গ্যাস সমীকরণ লাগে তাহলে কি হবে, তাহলে হবে PV2 = N2 RT, PV2 = N2 RT, এটা বলতে পারি। তাহলে আমি এখান থেকে PV2, আমি এখান থেকে এটা 2 নম্বর সমীকরণ আর এটা 1 নম্বর সমীকরণ ধরো, এবং 2 থেকে 1 যদি আমি বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো PV2 - PV1 = N2 RT - N1 RT পাবো। তাহলে দেখো এখানে যদি P যদি কমন নিই, PV2 - V1 = যদি এখানে RTটা কমন নিই তাহলে কি হচ্ছে N2 - N1 আসছে, এবং এখানে V2 - V1টাকে আমি বলতে পারি P ডেল্টা V, আর N2 - N1টাকে আমি বলতে পারি ডেল্টা N RT, অর্থাৎ P ডেল্টা V তখন কিন্তু পরিবর্তন হচ্ছে ডেল্টা N RT তে। অর্থাৎ এখানে ডেল্টা N RT মানে কি, ডেল্টা N মানে কি বিক্রিয়াত পদার্থের, গ্যাসীয় বিক্রিয়াত পদার্থের মোল সংখ্যা, কারণ এটা গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে করা হয়েছে, এবং গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার যে অন্তর্ফল সেটা হচ্ছে ডেল্টা N। দেখো N2 - N1, N2 কি, N2 হচ্ছে গ্যাসীয় যে প্রোডাক্ট তার মোল, আর N1টা কি, N1 হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের যে গ্যাসীয় অবস্থা যেগুলো আছে তার মোল সংখ্যা, সেটা হচ্ছে N2 - N1, সেটাকে আমি লিখছি ডেল্টা N। তাহলে P ডেল্টা Vটাকে আমরা লিখতে পারি ডেল্টা N RT। ডেল্টা N মানে মনে রাখতে হবে যে গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা এবং বিয়োগ গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা বিয়োগ গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, সেটাই হচ্ছে ডেল্টা N। তাহলে এক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়াটা কিরকম চেঞ্জ হবে, এই বিক্রিয়াটা চেঞ্জ হবে এইরকম, ডেল্টা H = ডেল্টা U প্লাস P ডিভির জায়গায় P ডেল্টা ভির জায়গায় আমি লিখতে পারি ডেল্টা N RT, ডেল্টা N RT। এটা কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, গ্যাসীয় যদি কোনো একটা হিট অফ বিক্রিয়া হয় সেখানে অন্য সলিড পদার্থ থাকতে পারে, কিন্তু যদি একটা বা দুটো যদি গ্যাসীয় পদার্থ থাকে তাহলেই কিন্তু এই রিঅ্যাকশনটা খেটে যাবে। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, বা তুমি যদি এটা লিখতে পারো, যদি এইটা যদি লিখতে পারো তাহলে ঠিক আছে, বা তুমি এখান থেকে এইটাও লিখতে পারো যে এখান থেকে যদি আসে QP = QV প্লাস ডেল্টা N প্লাস ডেল্টা N RT, ডেল্টা N RT, এইভাবে তুমি প্রকাশ করতে পারো। ঠিক আছে,
এইবার দেখো বিক্রিয়া, দেখো যে কি জিনিসটা ঘটছে এখানে এখানে দেখো এখানে কি জিনিসটা ঘটছে এখানে দেখো যে আমি কয়েকটা এখানে উল্লেখ করি, তাহলে তোমাদের এখানে সুবিধা হবে। একটা বিক্রিয়া উল্লেখ করি, যেমন ধরো এখানে N2 একটা বিক্রিয়া লিখছি, N2 প্লাস O2, আচ্ছা N2 হচ্ছে গ্যাসীয়, O2 হচ্ছে গ্যাসীয়, এবং এখান থেকে 2NO যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গ্যাসীয়, 2NO যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে গ্যাসীয়। তো তোমাকে বলছি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউপি এবং কিউভির সম্পর্ক নির্ণয় করো, বা ডেল্টা এইচ এবং ডেল্টা ইউর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, একই জিনিস। তাহলে তুমি লিখে দাও, প্রথমে লিখে দাও ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, এবং এখানে যেটা লিখেছে ডেল্টা এন সমান কত? ডেল্টা এন হচ্ছে, তুমি দেখো যে প্রোডাক্টে কতগুলো গ্যাসীয় সংখ্যার মোল আছে, প্রোডাক্টে মোল আছে কি, প্রোডাক্টে মোল আছে গ্যাসীয় পদার্থের মোল কত আছে? 2। তাহলে ডেল্টা এন মানে বিক্রিয়ত পদার্থে প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস তুমি রিঅ্যাকট্যান্টে যে পদার্থগুলো সেগুলো গ্যাসীয়, হ্যাঁ গ্যাসীয়, সেই রিঅ্যাকট্যান্টের যে মোল সংখ্যাটা খোঁজো। রিঅ্যাকট্যান্টের মোল সংখ্যা কত? এখানে 1 মোল, এখানে 1 মোল, অর্থাৎ এখানে কি 2 মোল, অর্থাৎ এখানে কি হচ্ছে 2 - 2, ডেল্টা এন সমান 2 - 2 মানে কত? 0। অর্থাৎ ডেল্টা এন মানে কি? ডেল্টা এন মানে তোমাকে দেখতে হবে যে বিক্রিয়ত পদার্থে যে গ্যাসীয় পদার্থ আছে তার মোল সংখ্যা, আর বিক্রিয়ক পদার্থে যে গ্যাসীয় পদার্থ আছে তার মোল সংখ্যার অন্তরফল বা বিয়োগফল। তাহলে এখানে ডেল্টা এন সমান 0 পেয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা এন যদি 0 হয়ে যায় তাহলে এখানে কি হবে? এখানে যদি সম্পর্কটা ডেল্টা এন 0 মানে 0 RT, 0 × RT মানে কি? এই টোটালটা, এই দিকটা টোটালটাই 0। তাহলে এদিকটা আমি কি পাচ্ছি? ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, অর্থাৎ এক্ষেত্রে আমরা ডেল্টা এইচ এবং ডেল্টা ইউ পাচ্ছি। অর্থাৎ যে ক্ষেত্রে ডেল্টা এন এর মান হচ্ছে 0, অর্থাৎ যে ক্ষেত্রে বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা, গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা এবং গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার অন্তরফল যে ক্ষেত্রে 0, সেক্ষেত্রে স্থির আয়তনে গৃহীত তাপ, স্থির চাপে গৃহীত তাপ এবং স্থির আয়তনে গৃহীত তাপ, স্থির চাপে গৃহীত তাপ হচ্ছে আমি কি বললাম এনথালপির পরিবর্তন, এবং স্থির আয়তনে গৃহীত তাপ হচ্ছে ইন্টারনাল পরিবর্তন, উভয় ক্ষেত্রে কিন্তু সমান হবে। এই কথাটা খেয়াল রাখো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা উদাহরণ দিই, যেটার ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমি এখানে তোমাদের বইতে আরো একটা উদাহরণ আছে, যেমন ধরো এখানে একটা উদাহরণ দিই, যে ধরো এরকম একটা উদাহরণ দিচ্ছি যে CaCO3 সলিড, সলিড, CaO এটাও সলিড, প্লাস CO2 এটা গ্যাস। এটার মধ্যে তোমাকে ডেল্টা এইচ আর ডেল্টা ইউর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তুমি দেখো, আমি তখন গ্যাসিয়াস সিস্টেম, এটা গ্যাসিয়াস সিস্টেম বলতে কি, যদি রিঅ্যাকট্যান্ট বা প্রোডাক্টে যদি একটা গ্যাসীয় পদার্থ থাকে সেটাই গ্যাসিয়াস সিস্টেম হিসেবে ধরতে হবে। দেখো এখানে গ্যাস তো আছে, CO2 গ্যাস। তাহলে এক্ষেত্রে আমি যদি ডেল্টা এইচ আর ডেল্টা ইউর মধ্যে সম্পর্ক খুঁজি, তাহলে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন এর জায়গাতেই চেঞ্জ হবে, ডেল্টা এন মানে কত হবে? ডেল্টা এন মানে কত হবে? বিক্রিয়ত পদার্থের, গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা। এখানে বিক্রিয়ত পদার্থ আছে, এখানে CaO, এটা কিন্তু সলিড, এটাকে আমি কাউন্টে নেবো না। CO2 এটা গ্যাসীয়, এখানে মোল সংখ্যা কত আছে? এখানে একটা মোল সংখ্যা আছে, তাহলে 1 মাইনাস এখানে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা, কিন্তু এই বিক্রিয়ক পদার্থটা কি গ্যাসীয়? না, গ্যাসীয় না, এটা সলিড। তাহলে এক্ষেত্রে গ্যাসীয় পদার্থ প্রেজেন্ট নেই, মানে মোল সংখ্যাটা 0। তাহলে ডেল্টা এন এর মান কত? ডেল্টা এন এর মান হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন এর মান হচ্ছে 1, ডেল্টা এন এর মান হচ্ছে 1, ডেল্টা এন এর মানটা 1 আর বসাচ্ছি না, ডেল্টা ইউ প্লাস RT, এই সম্পর্ক বেরিয়ে গেল যে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস RT। এবং তুমি এটা একদম নিশ্চিত যে ডেল্টা এন এর মানটা যখন গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0ই হচ্ছে, 1 মানে গ্রেটার দ্যান 0, তখন কিন্তু ডেল্টা এইচ এর মানটা ডেল্টা ইউর মানের থেকে বড়। এবং সেটাই তো হচ্ছে, কারণ এখানে দেখো ডেল্টা ইউর সঙ্গে RT যোগ করে তুমি ডেল্টা এইচ পাচ্ছ, ডেল্টা ইউর সঙ্গে RT যোগ করে ডেল্টা এইচ পাচ্ছ, তাহলে ডেল্টা এইচ এর মানটা অবশ্যই ডেল্টা ইউর থেকে বড় হবে। ক্লিয়ার? সুতরাং এটার ক্ষেত্রে হলো, এটা একটা ভালো করে করবে। এবার একটা কমিয়ে বিক্রিয়াটা দেখাই, যে যদি কমানো মানে ডেল্টা এন এর মান যেখানে লেস দ্যান 0, সেই একটা বিক্রিয়া দেখাই, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে। ধরো এখানে একটা বিক্রিয়া আমি দিচ্ছি, কার্বন সলিড, এটা বিক্রিয়া করছে কার্বন সলিডের সঙ্গে
2 মোল H2 গ্যাস এটা বিক্রিয়া করছে, এটা কোনো দেয়া থাকবে যে কোন কোন পদার্থ গ্যাসীয় বা কিছু, CH4 উৎপন্ন করছে যেটা হচ্ছে গ্যাসিয়াস উৎপন্ন করছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এবং ডেল্টা ইউর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। করো সম্পর্ক নির্ণয়। ডেল্টা এইচ এগুলো তো কোনো চেঞ্জ হবে না, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন। ডেল্টা এন মানে কত, খুব ভালো করে দেখো, ডেল্টা এন মানে গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা। CH4 এখানে প্রথমে ব্যালেন্স করে নিয়েছো, ব্যালেন্সটা করা আছে, তো এখানে এই CH4 এর মোল সংখ্যা কত, 1। CH4 এর মোল সংখ্যা হচ্ছে 1 গ্যাসীয়। আর এক্ষেত্রে গ্যাসীয় বিক্রিয়ক পদার্থ আমি কোনটাকে নেবো, কার্বনটাকে নেবো না, নেবো না, কারণ কার্বন সলিডটাকে নেবো না। কাকে নেবো, হাইড্রোজেনকে নেবো। এর মোল সংখ্যা কত, 2, তাহলে 1 - 2 তাহলে কত আসছে, -1। তাহলে এক্ষেত্রে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, এখানে প্লাস আর এখানে প্লাস, আর ডেল্টা এন এর মান হচ্ছে -1 যদি হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8টি হচ্ছে। এবং সেক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা ডেল্টা ইউর মানের থেকে ছোট, কারণ ডেল্টা এইচ এর মানটা, কারণ এক্ষেত্রে দেখো ডেল্টা এন যদি লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে যদি ছোট হয়, অর্থাৎ মাইনাসটা হয়, 0 থেকে ছোট মাইনাস হয়, তাহলে একদম এটুকু নিশ্চিত যে ডেল্টা এইচ এই মানটা, ডেল্টা এইচ এর মানটা ডেল্টা ইউ থেকে ছোট হবে, কারণ ডেল্টা ইউ থেকে 8টি বিয়োগ করে তবে তুমি ডেল্টা এইচ এর মানটা পাচ্ছ। তাহলে ডেল্টা এইচ এর মানটা অবশ্যই ডেল্টা ইউর তুলনায় ছোট হবে এক্ষেত্রে যদি ডেল্টা এন অর্থাৎ গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মূল সংখ্যা আর গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মূল সংখ্যার যে অন্তর্ফলটা সেটা যদি লেস দেন 0 হয়, তাহলে কিন্তু এনথালপি ডেল্টা এইচ ইজ লেস দেন তখন ডেল্টা ইউ। সুতরাং এইভাবে আমাদের সম্পর্কগুলো পড়তে হবে এবং কিছু অঙ্ক করতে হবে। ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আরটি বা কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস ডেল্টা এন আরটি, এই প্রমাণ কিন্তু পরীক্ষায় অনেকবারই পড়েছে, ভালো করে করতে হবে। এবং এখান থেকে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক প্রত্যেক বছরই কোনো না কোনো অঙ্ক এখান থেকে আসে এবং দেখো একদম ইজি অঙ্ক হবে একদম। আমি একটা বা দুটো অঙ্ক করাই, দেখো বলছে যে 200 একটা অঙ্ক করাই এখান থেকে, 298 কেলভিন উষ্ণতায়, 298 কেলভিন উষ্ণতায়, টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন উষ্ণতায় একটা বিক্রিয়া ডেল্টা এইচ এর মান, একটা বিক্রিয়া দেয়া আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে CO প্লাস হাফ O2, CO হচ্ছে গ্যাস কার্বন মনোক্সাইড প্লাস হাফ O2 এটাও গ্যাস, এই বিক্রিয়াটা হাফ O2 গ্যাস এবং এখান থেকে তৈরি হচ্ছে CO2 এটাও গ্যাস। এই বিক্রিয়াটা ডেল্টা এইচ এর মান দেয়া আছে, -282.85 কিলোজুল পার মোল, -282.85 কিলোজুল পার মোল, এইটি মানটা দেয়া আছে। অর্থাৎ এই বিক্রিয়াটা একটা তাপমুচি বিক্রিয়া, কারণ ডেল্টা এইচ এর মানটা হচ্ছে মাইনাস, আমি আগের এপিসোডে বলেছি। এবার তোমাকে বলছে যে বিক্রিয়াটির অভ্যন্তরীণ শক্তি, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গণনা করো, ডেল্টা ইউ এর মান কত হবে এটা গণনা করতে বলেছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক, 2007 সালে উচ্চ মাধ্যমিকে পড়েছে এই অঙ্কটা। দেখো এটা কি আছে, তো আমরা জানি সম্পর্ক কি, সম্পর্ক হচ্ছে ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তোমার যে কাজটা হবে ডেল্টা এন এর মানটাকে ঠিকঠাক ভাবে বার করা, বাদ বাকি সব রাশি কিন্তু তুমি পেয়ে যাবে। এবার দেখো এক্ষেত্রে ডেল্টা ইউর মান বার করতে হবে, ডেল্টা ইউটাকে আমি এইদিকে রাখছি ডেল্টা ইউ, তাহলে এদিকে কি হচ্ছে ডেল্টা এইচ মাইনাস ডেল্টা এন আর টি, তাহলে আমরা এক ধাপে করে যাবো। এবার মানগুলো বসাবো, ডেল্টা এইচ এর মানটা কত, ডেল্টা এইচ এর মান বলে গেছে দেখো -282.85, তাহলে এখানে কি বসাবো -282.85, এবার মাইনাস বসালাম। এবার ডেল্টা এন এর মান কত, ডেল্টা এন এর মানটা তুমি বার করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। ডেল্টা এন এর মান কত, দেখো এখানে গ্যাসীয় বিক্রিয়ত পদার্থের মোল সংখ্যা কত 1, ঠিক আছে, আর গ্যাসীয় বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার সমষ্টিটা কত মাইনাস, এখানে কত আছে, এটার মধ্যে 1 আছে আর এটাতে কত আছে 1/2, এই মূল সংখ্যা সমষ্টি। এবং তুমি এখানে বিয়োগ করো 1 মাইনাস, এখানে কি হবে 3/2, তাহলে 1 - 3/2 মানে কত আছে 1 - 3/2
মানে যদি আমি করি তাহলে 2 মাইনাস 3 মানে মাইনাস 1/2 আসছে, মাইনাস 1/2। তাহলে ডেল্টা এন এর মান মাইনাস 1/2 আসছে, লেস দ্যান 0। তাহলে এখানে কি হবে দেখো, এখানে মাইনাস, এই মাইনাসটা এখানে দেওয়া আছে, এরপরে ডেল্টা এন এর মান আবার একটা মাইনাস 1/2, আবার একটা মাইনাস 1/2। আর আর এর মান কত? আর এর মান আমরা জানি এক্ষেত্রে 8.314 জুলে যদি বসাই 8.314। আর টি টেম্পারেচার কত? টেম্পারেচার 298 কেলভিন, তো 298 কেলভিন গুণ করে দিতে হবে। এবং এক্ষেত্রে তুমি অঙ্ক করো, এক্ষেত্রে যদি অঙ্কটা যেটা হবে সেটা কত হবে, এখানে এখানে তুমি -282.85, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 1/2 ইন্টু 8.314 ইন্টু 298। এবং এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি দেখবে ডেল্টা ইউর মান আসছে -281.6 কিলো জুল, -281.6 কিলো জুল। দেখো এই অঙ্ক তোমার খালি লুকিয়ে থাকবে যে ডেল্টা এন এর মান তোমাকে বিক্রিয়া দিয়ে দেবে, বিক্রিয়া দিয়ে ডেল্টা এইচ বা ডেল্টা ইউর মধ্যে একটা মান দিয়ে দেবে, দিয়ে যদি ডেল্টা এইচ এর মান দিয়ে দেয় তাহলে ডেল্টা ইউর মান বার করতে হবে, যদি ডেল্টা ইউর মান দিয়ে দেয় তাহলে ডেল্টা এইচ এর মান বার করতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এরকম ভাবে অঙ্ক হবে। আর বাদ বাকি দেখবে যে অঙ্কগুলো আছে একদম সোজা অঙ্ক আছে, একদম সোজা অঙ্ক আছে, যে জাস্ট আমি একটা অঙ্ক করালাম, এরপরে নিশ্চয়ই বুঝতে পারলে তুমি বাদ বাকি অঙ্কগুলোও করতে পারবে। আর আমি করাচ্ছি না এখানে, তুমি তবে এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু সুবিধা হবে। এই অঙ্কগুলো একদম সোজা, মানে তুমি যা অঙ্ক করবে সেটাই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ফর্মুলার অঙ্ক কিন্তু আমি করলাম। এইবার দেখো আরেকটা কয়েকটা কথা আমি বলে দিই, যে স্ট্যান্ডার্ড স্টেট প্রমাণ অবস্থা, এই কয়েকটা কথা আমি কয়েকটা কথা আলোচনা করে দিই, তাহলেই এই জিনিসটা শেষ হয়ে যাবে। যে প্রমাণ অবস্থা বলতে আমরা কি বোঝাই? প্রমাণ অবস্থা দেখো, এখানে আমরা এটা আলোচনা করলাম যে বিক্রিয়া তাপের মধ্যে সম্পর্ক, কিউপি এবং কিউভি মধ্যে সম্পর্ক আলোচনা করলাম। স্ট্যান্ডার্ড স্টেট প্রথমে আমরা করব, যে স্ট্যান্ডার্ড স্টেট বা কোনো একটা সিস্টেমের প্রমাণ অবস্থা বা স্ট্যান্ডার্ড স্টেট বলতে কি বোঝায়, প্রমাণ অবস্থা বা কোনো একটা রিঅ্যাকশনের প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়। আচ্ছা, কোনো পদার্থের কোনো একটা পদার্থ প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, এটা কিন্তু প্রমাণ অবস্থাটা কোনো পদার্থের প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, এই কথাটা তোমাকে প্রথমে জানতে হবে। প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? আচ্ছা, পদার্থের প্রমাণ অবস্থা বলতে বোঝায়, আমি একটা লিখছি দেখো, প্রমাণ অবস্থা বলতে বোঝায় টেম্পারেচারটা এখানে নির্দিষ্ট উষ্ণতায় তুমি যে টেম্পারেচারটা ব্যবহার করছো, আমি এখানে লিখছি দেখো, নির্দিষ্ট উষ্ণতায় প্রমাণ অবস্থা বলতে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের প্রমাণ অবস্থা বলতে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের প্রমাণ অবস্থা, কোনো পদার্থের নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের প্রমাণ অবস্থা নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের প্রমাণ অবস্থা বলতে বোঝায়, প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? ওই উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে পদার্থটি স্থায়ী বিশুদ্ধ অবস্থা। 1 অ্যাটমসফিয়ার চাপে পদার্থটির স্থায়ী বিশুদ্ধ অবস্থা। এখানে কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যে এখানে কিন্তু নির্দিষ্ট উষ্ণতা বলেছে, নির্দিষ্ট উষ্ণতা মানে কিন্তু একটা কোনো ফিক্সড টেম্পারেচারের কথা বলা হয়েছে, কিন্তু টেম্পারেচারটা কত, যে 25 না 40 না 20, তার কিন্তু কোনো উল্লেখ নেই। তুমি যদি যে উষ্ণতা তুমি ক্যালকুলেশন করবে তার প্রমাণ অবস্থাটাকে তুমি ভাবতে চাইছো, সেটাকে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের প্রমাণ অবস্থা বলতে বোঝায় ওই উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে পদার্থটি স্থায়ী বিশুদ্ধ অবস্থা, সেটাকেই আমরা প্রমাণ অবস্থা হিসাবে ধরবো। যেমন ধরো এক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্দিষ্ট উষ্ণতায় জলের প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? নির্দিষ্ট উষ্ণতায় জলের প্রমাণ অবস্থা বলতে উল্লিখিত উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ জলকে বোঝায়, ওই পদার্থটির বিশুদ্ধ অবস্থাকে বোঝায়। এখানে কিন্তু কোনো টেম্পারেচারের কোনো উল্লেখ নেই, যদি কোনো টেম্পারেচার উল্লেখ না থাকে তাহলে কিন্তু তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াসটাকেই তোমাকে ধরতে হবে, স্ট্যান্ডার্ড হিসাবে ধরতে হবে। কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরলেও কিন্তু সেই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই যে এটা হবে তা কিন্তু নাও হতে পারে, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। মানে এখানে কোনো উষ্ণতা নেই, কিন্তু চাপটা অবশ্যই কিন্তু 1 অ্যাটমসফিয়ার চাপটা কিন্তু হবে। তাহলে আরেকটা আমি উদাহরণ বলছি দেখো,
যে কোনো একটি উষ্ণতায় বরফের প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়। কোনো একটি উষ্ণতায় বরফের প্রমাণ অবস্থা বলতে বোঝায় যে তুমি যে উষ্ণতাটা উল্লেখ করেছো যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয় বা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ বরফকে বোঝায়। এখানে টেম্পারেচারটা যেটা তুমি মানে যেটার জন্য তুমি প্রমাণ অবস্থাটা উল্লেখ করতে চাইছো, সেই প্রমাণ অবস্থাটায় যে টেম্পারেচার তুমি ব্যবহার করতে চাইছো সেই টেম্পারেচারটা কি ধরতে হবে, কিন্তু প্রেসারটা কিন্তু এখানে 1 অ্যাটমসফিয়ার ধরতে হবে। যেমন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল ইথানলের প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল ইথানলের প্রমাণ অবস্থা বলতে বোঝায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ তরল ইথানলকে বোঝায়। যে তুমি প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, প্রমাণ অবস্থা বলতে তুমি একটা কোনো টেম্পারেচার নিয়েছো, সেই টেম্পারেচারে 1 অ্যাটমসফিয়ার চাপে ওই পদার্থটা সব থেকে বিশুদ্ধ অবস্থাটাই হচ্ছে সেই পদার্থটার প্রমাণ অবস্থা। খেয়াল করলে? এবার দেখো এই প্রমাণ অবস্থার পরে আমাদের আরেকটা কথা পড়তে হবে যে প্রমাণ বিক্রিয়া এনথালপি। প্রমাণ বিক্রিয়া এনথালপি বা প্রমাণ বিক্রিয়া তাপ, প্রমাণ বিক্রিয়া এনথালপি বা প্রমাণ বিক্রিয়া তাপ। দেখো এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখা। প্রমাণ বিক্রিয়া এনথালপি বা প্রমাণ বিক্রিয়া তাপ এটা বলতে কি বোঝায়। প্রমাণ বিক্রিয়া এনথালপি বা প্রমাণ বিক্রিয়া তাপ কেন ব্যবহার করা হয়? কারণ দেখো আমরা যে বিক্রিয়ার এনথালপির যে চেঞ্জটা ক্যালকুলেশন করছি, সেই এনথালপির মানটা বিক্রিয়াকালীন উষ্ণতা, চাপ বা পদার্থের যে ভৌত অবস্থা তার উপর কিন্তু নির্ভর করছে। যদি তুমি উষ্ণতা যদি বদলে দাও, চাপ যদি বদলে দাও, বা যদি পদার্থটির ভৌত অবস্থা বদলে দাও, ভৌত অবস্থা মানে কঠিন, তরল বা গ্যাসীয়, তারটা যদি বদলে দাও তাহলে কিন্তু এনথালপির যে চেঞ্জটা সেটাও পরিবর্তন হবে। তাই জন্যে আমরা যদি একটা কোনো বিক্রিয়ার এনথালপির সঙ্গে, কোনো পদার্থের এনথালপির সঙ্গে, মানে কোনো একটা বিক্রিয়া ধরা হচ্ছে, সেই বিক্রিয়া যে এনথালপি চেঞ্জের সঙ্গে অন্য একটা পদার্থের যে এনথালপি চেঞ্জটা যখন ক্যালকুলেশন করব, অন্য একটা পদার্থের এনথালপির চেঞ্জটা যখন আমি কম্পেয়ার করব, সেই কম্পেয়ার করার জন্য কিন্তু একটা প্রমাণ বিক্রিয়া এনথালপির মানটা কিন্তু করতে হবে। প্রমাণ বিক্রিয়া এনথালপির মানটা কিন্তু করা হয়, এটা জেনে রাখবেন। যেমন ধরো এখানে প্রমাণ বিক্রিয়া এটাকে প্রকাশ করা হয় কিভাবে, এটাকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই কনসেপ্টটা এখানে প্রকাশ করা হয় H নট, এবং যে টেম্পারেচারে করছো সেই টেম্পারেচার এখানে T দেওয়া হয়। এটা হচ্ছে প্রমাণ অবস্থায় প্রমাণ বিক্রিয়া এনথালপি, অর্থাৎ প্রমাণ অবস্থায় কোন একটা বিক্রিয়ার এনথালপির পরিবর্তন। প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, এই যে টেম্পারেচারটা তোমাকে কিন্তু উল্লেখ করতে হবে। যদি 25 ডিগ্রি হয় 25 ডিগ্রি, যদি তোমার 30 ডিগ্রি হয় 30 ডিগ্রি, আর কিন্তু এখানে অ্যাটমসফিয়ারটা সবসময় কিন্তু 1 অ্যাটমসফিয়ার হবে। যেমন ধরো এখানে একটা পরিষ্কার বলে দিচ্ছে, যেমন ধরো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে C3H8, এটা হচ্ছে প্রোপেন। C3H8 এটা গ্যাস, C3H8 প্লাস 5O2 এটা হচ্ছে গ্যাস, এরা বিক্রিয়া করে তৈরি করছে 3CO2, এটা গ্যাস তৈরি করছে, এবং এক্ষেত্রে তৈরি করছে 4H2O লিকুইড তৈরি করছে। তো এই বিক্রিয়ার প্রমাণ, এই বিক্রিয়াটির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এই বিক্রিয়াটা সম্পন্ন করা হয়, তাহলে আমি কি প্রমাণ বিক্রিয়া এনথালপিটা কিভাবে লিখবো? প্রমাণ বিক্রিয়া এনথালপি লিখবো ডেল্টা H, এখানে টিটা আমি কেলভিনে উল্লেখ করব 298 কেলভিন, আর এটা নট, এই বিক্রিয়াটা নট এটা উল্লেখ করব। এবং এই বিক্রিয়াটার প্রমাণ বিক্রিয়া এনথালপিটা, এই বিক্রিয়াটা যদি 1 অ্যাটমসফিয়ার চাপে এবং 298 কেলভিন তাপমাত্রায় যদি বিক্রিয়াটা ঘটানো হয়, তাহলে আমরা এখানে বুঝবো যে এখানে 1 মোল প্রোপেন 5 মোল O2 সঙ্গে বিক্রিয়া করে 3 মোল CO2 এবং 4 মোল H2O উৎপন্ন যদি করে, তাহলে বিক্রিয়াটিতে যে তাপ উৎপন্ন হয় সেই তাপের পরিমাণটা হচ্ছে মানে এখানে যে তাপ উৎপন্ন সেই তাপের পরিমাণটা হচ্ছে 2220 কিলো জুল। অর্থাৎ এটা কিন্তু আমি এখানে এখন নট কথাটা ব্যবহার করছি, এটা হচ্ছে প্রমাণ বিক্রিয়া এনথালপি। প্রমাণ বিক্রিয়া এনথালপি মানে বিক্রিয়াটা 1 অ্যাটমসফিয়ার চাপে ঘটানো হয়েছে, এবং টেম্পারেচারটার কিন্তু এখানে কোনো নির্দিষ্ট কোনো উল্লেখ নেই। তুমি যে টেম্পারেচারটা ব্যবহার করো সেই টেম্পারেচারটাই ব্যবহার করো, এবং সেই টেম্পারেচারটা ব্যবহার করে তুমি কিন্তু যখন মেনশন করে দিতে হবে এখানে যে তুমি কোন টেম্পারেচারটাকে ব্যবহার করছো। যদি কিছু মেনশন না থাকে তাহলে কিন্তু 298 কেলভিন বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকেই তোমাকে প্রমাণ অবস্থা আছে বলে ধরতে হবে। এবং এক্ষেত্রে যে তাহলে এই বিক্রিয়াটা তুমি কিভাবে পড়বে, যে এই যে ডেল্টা H0 ডেল্টা H নট 298 কেলভিন, এর মানটা নির্দেশ করছে যে 1 অ্যাটমসফিয়ার, এই মানটা ডেল্টা H0 নটের এই মানটা নির্দেশ করছে 298 কেলভিন উষ্ণতায়
1 অ্যাটমসফিয়ার চাপে যদি 1 মোল প্রোপেন এবং 5 মোল H2 গ্যাসের মধ্যে বিক্রিয়া হয় এবং 3 মোল CO2 গ্যাস এবং 4 মোল যদি জল যদি উৎপন্ন হয় মানে উৎপন্ন হবে এদের সঙ্গে বিক্রিয়াতে, এবং ওই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হবে 2220 কিলোজুল। যেহেতু এখানে তাপ উৎপন্ন হচ্ছে তাপমোচী বিক্রিয়া, সুতরাং এটাকে ডেল্টা এইচ থেকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করছি, মাইনাস দিয়ে প্রকাশ করছি। তাহলে প্রমাণ অবস্থা আর প্রমাণ বিক্রিয়া এনথালপি মানে বুঝতে পারলে একটা কথা জেনে রাখো, মাথায় ঢুকিয়ে নাও যে প্রমাণ অবস্থা বললেই বা প্রমাণ বিক্রিয়া এনথালপি বললেই বিক্রিয়াটা 1 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা ঘটানো হচ্ছে, এইটা মাথায় ঢুকিয়ে নাও। এবং 1 অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়া ঘটানো, কিন্তু টেম্পারেচারটা তোমায় কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। টেম্পারেচারে কিন্তু প্রমাণ অবস্থায় কোনো উল্লেখ নেই। যে টেম্পারেচারটা তুমি ব্যবহার করছো সেই টেম্পারেচারে সেই পদার্থের যে বিশুদ্ধ যে রূপটা সেটাকেই কিন্তু আমরা এই বিশুদ্ধ অবস্থাটাকে প্রমাণ অবস্থা রূপে কল্পনা করব। জাস্ট এই কনসেপ্টটা, কোনোদিন পরীক্ষা এখান থেকে আসবে না, জাস্ট কনসেপ্টটা তোমাকে করতে হবে। এবার দেখো, আর আমাদের আজকে টপিক, যে লাস্ট টপিকটা আলোচনা করব যে এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ। এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ প্রভাবকারী বিষয়সমূহ, যে এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ। দেখো, এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ এটা আমরা আগেও পড়েছি যে এনথালপির কয়েকটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোই আছে। যে আচ্ছা, এখানে একটা বলছে যে বিক্রিয়া এনথালপির উপর, মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই রাসায়নিক বিক্রিয়ার এনথালপির উপর প্রভাবকারী বিষয়সমূহ। দেখো, এক্ষেত্রে যেটা প্রথম যেটা হবে সেটা হচ্ছে, দেখো 1 নম্বর হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থা। রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থার উপর বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের যে ভৌত অবস্থা, সেই ভৌত অবস্থার উপর কিন্তু বিক্রিয়ার এনথালপিটা নির্ভর করবে। ভৌত অবস্থাটা কোন ভৌত অবস্থাটায় বিক্রিয়াটা ঘটানো হচ্ছে, কোন ভৌত অবস্থা বিক্রিয়াটা ঘটছে তার উপর কিন্তু বিক্রিয়া এনথালপি নির্ধারিত হবে। কারণ এখানে একটা যদি উদাহরণ নাও, তাহলে দেখো এখানে 2H2 এটা গ্যাস, 2H2 গ্যাস, এবং এক্ষেত্রে 2H2 এবং এক্ষেত্রে 2H2 প্লাস O2, এক্ষেত্রে এখানেও গ্যাস করে এখানে তৈরি হচ্ছে 2H2O। এটা তোমার একটা প্রসেস। আরেকটা তুমি যদি এখানে বিক্রিয়া করো যে আচ্ছা 2H2O এখানে লিকুইড তৈরি হচ্ছে, এবং তুমি যদি এই বিক্রিয়াটা করো যে 2H2 গ্যাস এবং 2O2 গ্যাস, এবং এক্ষেত্রে তৈরি হচ্ছে দেখো O2 গ্যাস এবং 2H2O এক্ষেত্রে গ্যাস ফর্মে থাকছে, গ্যাস মানে জলীয় বাষ্প ফর্মে H2 আছে, আর এক্ষেত্রে কি ফর্মে উৎপন্ন হচ্ছে, লিকুইড ফর্মে। তাহলে দেখো এক্ষেত্রে লিকুইড ফর্মে উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু গ্যাস ফর্মে উৎপন্ন হচ্ছে, এবং দুটোই কিন্তু 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন থেকে উৎপন্ন হয়েছে। কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার যে এনথালপিটা, সেই এনথালপিটা কিন্তু আলাদা হবে। এই বিক্রিয়ার এনথালপি ডেল্টা এইচ এর মানটা হচ্ছে -571.6 কিলোজুল, এটা -71.6 কিলোজুল, আর এটার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মান হচ্ছে -483.6 কিলোজুল। তাহলে দেখো এখানে বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থার উপর, এখানে বিক্রিয়ক পদার্থটা ঠিকই আছে, বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থাটা আলাদা হয়েছে বলে বিক্রিয়া এনথালপির মানটাও কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এটা করবে, এটা প্রথম শর্ত, বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থা। দ্বিতীয় যে শর্তটা দেখো, স্থির চাপ ও স্থির আয়তনিক শর্ত। বারবার ধরে আলোচনা করেছি স্থির চাপ ও স্থির আয়তনিক শর্ত, এটা আমি বারবার ধরে আলোচনা করেছি যে স্থির চাপ এবং স্থির আয়তনিক শর্ত। স্থির চাপে যদি হয়, তাহলে স্থির চাপে যদি বিক্রিয়া সংঘটিত হয় তাহলে বিক্রিয়া এনথালপিটা কি হবে, বিক্রিয়া এনথালপি হবে QP। আর স্থির আয়তনে যদি সংঘটিত হয় তাহলে বিক্রিয়া এনথালপিটা কি হবে, QV। এটা তো আমরা আগেও পড়েছি, এটা নিয়ে আর কিছু বলার নেই। এবং এক্ষেত্রে যে যদি এই কিউভির ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে এক্ষেত্রে যদি কোনো বিক্রিয়া সিস্টেমের আয়তন স্থির থাকে, আয়তন যদি স্থির থাকে তাহলে চাপ আয়তনিক কার্য, তাহলে আমরা এখান থেকে কি জানি, আমরা একটা সম্পর্ক জানি যে QP = QV প্লাস ডেল্টা N
কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি। পি ডেল্টা ভি বেসিক আমরা এটাই শিখেছিলাম যে কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি। এবার তুমি দেখো যে কোনো একটা বিক্রিয়া যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তখন কি হবে? তখন বিক্রিয়া স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপটা তখন সমান হয়ে যাবে। স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপ সমান হয়ে যাবে। এবং এক্ষেত্রে আমি এটাও লিখতে পারি যে কিউপি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ এবং ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ, কারণ কিউপি সমান ডেল্টা এইচ আর কিউপি সমান ডেল্টা ইউ। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে চাপ আয়তনিক যদি কার্য সম্পাদন হয় তাহলে এটা হচ্ছে এনথালপি চেঞ্জটা ইন্টারনাল এনার্জি চেঞ্জের সঙ্গে সমান যখন ডেল্টা ভিটা 0, অর্থাৎ আয়তনে যদি কোনো পরিবর্তন না হয়। এটা করবে। আচ্ছা, এটা করবে স্থির চাপ ও স্থির আয়তনিক শর্ত, এটা আমি বারবার ধরে আলোচনা করেছি, একটু বইটা দেখবে তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বিক্রিয়ক মৌলের বহুরূপতা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ক মৌলের বহুরূপতা। হ্যাঁ, অনেকগুলো কার্বন, যেমন বিক্রিয়ক মৌলের বহুরূপতা, যেমন কার্বনের ক্ষেত্রে কার্বন বহুরূপী মৌল। বহুরূপী মৌল হলেও বেসিকটা তো কার্বন, তা হলেও যে বিভিন্ন ফর্ম, যেমন হীরক গ্রাফাইট, যদি অক্সিজেনের মধ্যে তুমি যদি তাকে পোড়াও, জ্বালাও বা দহন করো, তাহলে হীরকের ক্ষেত্রে এক তাপ উৎপন্ন হবে, গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু আরেক তাপ উৎপন্ন হবে। সুতরাং বিক্রিয়ক মৌলের বহুরূপতা বলতে আমরা এটাই বুঝছি যে বিক্রিয়ক মৌলের বহুরূপতার উপর কিন্তু বিক্রিয়ার এনথালপির মানটা কিন্তু নির্ভর করবে। তুমি যদি কার্বনের দুটো রূপভেদ নাও, একটা হচ্ছে হিরে, একটা হচ্ছে গ্রাফাইট। হিরেকে তুমি যদি বাতাসের মধ্যে পোড়াও তাহলে যে তাপ উৎপন্ন হবে, আর গ্রাফাইটকে যদি বাতাসের মধ্যে পোড়াও তাহলে যে তাপ উৎপন্ন হবে, সেই তাপ দুটো কিন্তু আলাদা আলাদা হবে। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে গ্রাফাইট ও হিরের উদ্ভূত তাপের পরিমাণ বিভিন্ন হয়। ব্যাস এইটুকু খেয়াল করবে, তোমাদের বইতে দেখবে মানগুলো দেওয়া আছে এবং এই জিনিসটা করবে। এবং দেখো পরেরটা হচ্ছে 4 নম্বর হচ্ছে বিক্রিয়ক পদার্থের পরিমাণ। 4 নম্বর হচ্ছে বিক্রিয়ক পদার্থের পরিমাণ। হ্যাঁ, বিক্রিয়ক পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে, কারণ আমি তো জানি যে দেখো বিক্রিয়ক পদার্থের পরিমাণের উপর বিক্রিয়া এনথালপি নির্ণয় করবে, কারণ আমি তো জানি যে H2 প্লাস, আমি যদি হাফ O2, H2 প্লাস O2 ইজ ইকুয়াল টু H2O। আমি জানি যে এই বিক্রিয়াটাকে যদি আমি ব্যালেন্স করি তাহলে আমি স্টোইচিওমেট্রি অনুসারে ব্যালেন্সটা হবে যে H2 প্লাস 2H2 প্লাস O2 সমান 2H2O। তাহলে দেখো এক্ষেত্রে 2 মোল H2 1 মোল O2 সঙ্গে বিক্রিয়া করে 2 মোল H2 উৎপন্ন করছে। এক্ষেত্রে যে ডেল্টা H যেটা হবে সেটা হচ্ছে -571.6 কিলোজুল। এটা আমি আগেও আলোচনা করেছি। এবার দেখো যদি বিক্রিয়ক পদার্থের পরিমাণটা যদি কমিয়ে দিলে অবভিয়াসলি এখানে ডেল্টা এইচ এর মানটাও যেটা ছিল, ডেল্টা এইচ এর মানটাও সেই অনুপাতে কমবে, কারণ এগুলো ডেল্টা এইচ হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, ভর সাপেক্ষ ধর্ম। এটা আমি আগেও বলেছি। যদি এরকম অর্ধেক করে দিল, তাহলে কি হবে? H2 প্লাস হাফ O2, অর্থাৎ এখানে 2 মোল H2 বিক্রিয়া করতে হবে, এখানে 1 মোল H2 বিক্রিয়া করছে, এখানে 1 মোল করছিল, এখানে হাফ মোল O2 বিক্রিয়া করছে। তাহলে এখানে যে বিক্রিয়ত পদার্থ সেটাও অর্ধেক হয়ে যাবে এবং সেক্ষেত্রে H2 উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা ঠিক এইটার অর্ধেক হয়ে যাবে, -571.6 এর অর্ধেক হয়ে যাবে এবং সেখানে মানটা আসবে -285.8 কিলোজুল পার মোল। এটা আসবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরিমাণের উপর এই বিক্রিয়া এনথালপির মানটাও নির্ভর করছে। এবং লাস্ট যে আলোচনা করবো সেটা হচ্ছে উষ্ণতা। উষ্ণতার উপরেও বিক্রিয়া এনথালপির মানটা নির্ণয় করে। কারণ উষ্ণতা যত তুমি বাড়াবে, বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ এর মান উষ্ণতার সঙ্গে সঙ্গে তুমি পরিবর্তিত হবে। উষ্ণতার উপর এই বিক্রিয়া এনথালপির মানটা কিন্তু নির্ভর করবে। উষ্ণতা যদি পরিবর্তন হয়, যেহেতু এনথালপির মান উষ্ণতার উপর নির্ভরশীল, তাই কোনো বিক্রিয়া তাপ বা ডেল্টা এইচ এর মান উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হবে। উষ্ণতার বারবার কমানোর ফলে বিক্রিয়া এনথালপির মানটাও কিন্তু বাড়বে বা কমবে। এটা কিন্তু এই ডেল্টা এইচ যে বিক্রিয়া এনথালপি, এই যে ডেল্টা এইচটা যেটা করছে, তোমাকে সবসময় মনে রাখবে এটা কোনো একটা রিয়াকশন হচ্ছে। সেই রিয়াকশনের রেসপেক্টে কোনো তাপ উৎপন্ন হচ্ছে না কোনো তাপ শোষিত হচ্ছে, সেইটাই হচ্ছে ডেল্টা এইচ। এবং সেগুলো কিসের উপর নির্ভর করে? সেগুলো নির্ভর করে বিক্রিয়ক ও বিক্রিয়ত পদার্থের ভৌত অবস্থা আমি দেখিয়ে দিয়েছি,
স্থির চাপ ও স্থির আয়তনিক শর্ত তার উত্তর দেখিয়েছি। বিক্রিয়ক মৌলের বহুরূপতা অনুযায়ী পরিবর্তিত হবে, বিক্রিয়ক পথের পরিমাণ অনুযায়ী পরিবর্তিত হবে এবং উষ্ণতা অনুযায়ী পরিবর্তিত হবে। তো দেখো, এই যে আলোচনাটা করলাম আজকে, ডিটেলস আলোচনা করেছি, এবং এই আলোচনার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ এবং স্থির চাপে যে বিক্রিয়া তাপ তার মধ্যে যে তুলনাটা, এই তুলনাটা খুব ভালো করতে পারলে, মানে কিউপি ইজ ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল্টা ভি, বা তুমি যদি এরকম প্রকাশ করো, যদি গ্যাসীয় পদার্থ হয়, ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। তো এইভাবেই তুমি কিন্তু এই যে আজকে যে টপিকগুলো করালাম, ওই টপিকটার উপর যে কিউপি এবং কিউভির মধ্যে সম্পর্ক ভালো করে করো এবং কিছু অঙ্কগুলো করো, তাহলেই এই টপিকটা কভার হয়ে যাবে। আর এই টপিকগুলো যেটা আলোচনা করলাম, জাস্ট সেটা কনসেপ্টের জন্য, কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে, তুমি বই দেখে একটু দেখে নাও, আরো কনসেপ্টটা পরিষ্কার হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। এরপর আমরা অন্য একটা নতুন টপিক নিয়ে আবার আমি তোমাদের কাছে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।